আমাদের অর্থনীতি, আর্থিক অবস্থা কোন দিকে? আমরা যারা অর্থনীতি নিয়ে চর্চা করি, একটা প্রশ্ন প্রায় শুনতে হয়, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে বলুন তো। আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের অর্থমন্ত্রীর কথা যদি শোনেন, তাহলে বলতে হয় বা তাদের মত হলো 2-1 বছরের মধ্যেই আমাদের অবস্থা যথেষ্ট ভালো হবে, আমরা আবার হাই গ্রোথ পাথে ফিরে যাব। কিন্তু সত্যি কি তা হতে চলেছে? এ বিষয়ে একটু আলোচনা করা যেতে পারে। অর্থনীতি যে দুটো সমস্যায় জর্জরিত, তা হলো 1, লো গ্রোথ রেট, অর্থাৎ অর্থনীতির হার নিচের দিকে। 2, ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির হার এখনো বেশ চড়া। আগামী দিন কেমন যাবে জানতে গেলে যে 2-3টে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, তা হলো 1, 2013-2014 বাজেটে যে ডেফিসিট ভাবা হয়েছে সেটা তার মধ্যে থাকবে নাকি ওটা ফাইন্যান্সড হবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ও ইনফ্লো ফ্রম ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মাধ্যমে। আর 2, বিজনেস সেন্টিমেন্ট কিরকম হবে। বিজনেস সেন্টিমেন্ট কি পজিটিভ হবে, যার ফলে ইনভেস্টমেন্ট যথেষ্ট পরিমাণে আসবে? 2012-2013 বাজেট ডেফিসিট মোটামুটি অনেকটা কন্ট্রোলের মধ্যে থেকেছে। তার একটা কারণ হলো ড্রাস্টিক কাট ইন প্ল্যান এক্সপেন্ডিচার, কিন্তু 2013-2014 প্ল্যান এক্সপেন্ডিচার খুব একটা কমানো যাবে বলে মনে হয় না। তার কারণ প্রথমত 2013-তে সরকারের বিভিন্ন দপ্তর খরচ করার জন্য খুব কম টাকা পেয়েছে, এবার সেটা সম্ভব বলে মনে হয় না। আর দ্বিতীয়ত সামনেই নির্বাচন, ফলে সোশ্যাল ওয়েলফেয়ারে যে খরচ ধরা হয়েছে সেখানেও কাটছাট বিশেষ হবে বলে মনে হয় না। এছাড়া টেলিস্পেকট্রাম অকশনে যে কত টাকা পাওয়া যাবে তা নিয়েও সন্দেহ আছে, আর সাবসিডি কতটা কমানো যাবে তাতেও সন্দেহ আছে। যদি আপনি স্টক মার্কেটের দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন স্টক মার্কেট একটা দোলাচলের মধ্যে আছে, কখনো বুল কখনো বিয়ার। এই অবস্থা যদি চলে, তাহলে যে দুটো ব্যাপার ঘটবে তা হলো পাবলিক সেক্টর ডিসইনভেস্টমেন্ট করে যে টাকাটা সরকার এই বাজেটে তোলবার কথা ভেবেছেন, সে আশা অনেকটা ডাউটফুল হয়ে যাবে। 2, ফরেন ইনভেস্টমেন্ট ইনফ্লো দিয়ে ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যাকে মোকাবিলা করার যে প্যাঁচ কষা হয়েছে তাও ভেঙে যেতে পারে। এখন সব থেকে বড় সমস্যা হলো আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এই ব্যাপারটা কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো এক্সেস অফ স্পেন্ড বাই ওভারসিজ দ্যান আর্নিং। লেটেস্ট ডেটা বলছে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এখন 6.7% অফ দি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা একটা চিন্তার ব্যাপার। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে হ্রাস টানতে গেলে হয় আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, নয় ইম্পোর্ট কমাতে হবে। আন্তর্জাতিক বাজারে মন্দা, ফলে এক্সপোর্ট খুব দ্রুত গতিতে বাড়বে বলে মনে হয় না। ইম্পোর্ট কমানো কঠিন, ডিউটি বাড়িয়েও তেলের আমদানি কমানো যায়নি, সোনার আমদানি কমানো দরকার, সেখানে যদিও ইম্পোর্ট ডিউটি বাড়ানো হয়েছে, কিন্তু এতে খুব একটা কাজ হয়েছে বলে মনে হয় না। এখানে একটা প্রশ্ন, তাহলে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ফান্ডটা ফিনান্সড হচ্ছে কিভাবে? মোটামুটি ভাবে সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ফ্লো, রেমিটেন্সেস ফ্রম এনআরআই, ইসিবি লোন ইত্যাদি দিয়ে। এখানেও সমস্যা আছে। রেমিটেন্সেস ফ্রম দি ওভারসিজ ইন্ডিয়ান্স পড়তির দিকে, কারণ আমাদের কারেন্সি উইক হয়ে যাচ্ছে। আর যেহেতু ইন্টারন্যাশনাল বাজারে আমাদের ইকোনমিক রেটিং সন্দেহের কাঁটায়, ফরেন ইনভেস্টমেন্ট সেরকম ভাবে আসছে না। তাহলে কি দাঁড়াচ্ছে? সরকার বাহাদুর বলছেন আমরা কিছুদিনের মধ্যে হাই গ্রোথ ট্র্যাজেক্টরিতে ফিরে যাব। সত্যি কি তাই? একটু তলিয়ে দেখা যায়। প্রথমে বলি, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 32% অফ দি জিডিপি। যদি আমরা ক্যাপিটাল আউটপুট রেশিও ধরি 4, তাহলে 8% গ্রোথ আশা করাই যেতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 2004 থেকে 2009 আমরা যে হাই গ্রোথ রেট পেয়েছিলাম সেটা সার্ভিস সেক্টরের গ্রোথ থেকে। সার্ভিস সেক্টর অতটা ক্যাপিটাল ইন্টেন্সিভ নয়। আগামী দিনে যে গ্রোথ হতে যাচ্ছে সেটা মূলত হবে ম্যানুফ্যাকচারিং ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। এই সেক্টরে ক্যাপিটাল আউটপুট রেশিও অনেক বেশি, ফলে গ্রোথ রেট বা গ্রোথ পটেনশিয়াল একটু নিচের দিকে থাকবে। এবার একটা অন্য প্রসঙ্গে যায়। একটা প্রচলিত ধারণা আছে, যেহেতু আমাদের পপুলেশনে যুবক যুবতী বা ইয়াং মেন এন্ড ওমেনের সংখ্যা বেশি,
তাদের কার্যক্ষমতাও বেশি, সেহেতু আমরা হাই গ্রোথ স্লটে যাবই। এটা ঠিক, আমাদের পপুলেশনে যুবক যুবতীর আধিক্য নিশ্চয়ই একটা বড় প্লাস ফ্যাক্টর এবং অর্থনৈতিক চাকা ঘোরানোর এটা একটা বড় হাতিয়ার। কিন্তু এই ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন আছে। জনসংখ্যায় যুবক যুবতীর পাল্লা ভারী উত্তরের দিকে রাজ্যগুলোর, অথচ অর্থনীতির চাকা দ্রুত গতিতে ঘুরছে দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলোতে। অর্থাৎ উত্তরের রাজ্যগুলোতে উন্নতির জোয়ার না আনতে পারলে কাজের কাজ কিছুই হবে না। 2, শুধু হাই গ্রোথ ভাবলেই হবে না, এই হাই গ্রোথ থেকে যথেষ্ট চাকরির সুযোগ তৈরি করতে হবে। 3, এই যে নতুন প্রজন্ম চাকরির বাজারে আসবে, তাদের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা বা স্কিল দরকার। দক্ষতা না থাকলে, সুযোগ থাকলেও এদের চাকরিতে কেউ নেবে না। 4, এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ গ্রোথ যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে বিশেষ নজর দিতে হবে। এই নজরটা এখন কিন্তু বেশ কম। স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রি পলিসিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন। 5, এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ গ্রোথ যদি লক্ষ্য হয়, তাহলে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশনের ওপর একটা প্রভাব বা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টটা যদি কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, তাহলে ফুড অ্যাভেলেবিলিটি বা খাদ্যের যোগানের দিকে বিশেষ নজর দিতে হবে, অর্থাৎ কৃষির ওপর বিশেষ দৃষ্টির প্রয়োজন। 6, এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড গ্রোথ বা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই দ্রুত নগরায়নের চাপ পড়বে আরবান ইনফ্রাস্ট্রাকচারে, ফলে এই সেক্টরে যথেষ্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন। উন্নয়নের এইসব অভিমুখ লক্ষ্য করলে এটা পরিষ্কার যে আগামী দিনের আর্থিক উন্নয়নের কাঠামো ও চরিত্র হবে আলাদা, অন্য ধাঁচে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যে আগামী দিনের আর্থিক উন্নয়নের উপর প্রভাব ফেলবে, তা হলো আগামী নির্বাচনে কে জিতবে, ইউপিএ না এনডিএ। যদি ইউপিএ বা এনডিএ কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পায় ও আবার মিলিজুলি সরকার হয়, তাহলে এখনকার মতো পলিসি প্যারালিসিস বা নীতি পঙ্গুতা ফিরে আসবে এবং আর্থিক সংস্কার ও অর্থনীতির গতি মন্থর হতে বাধ্য। সবশেষে বলবো, আগামী দিনে আমাদের অর্থনীতির চাকা খুব দ্রুত গতিতে ঘুরবে বলে মনে হয় না। ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির হার খুব একটা কমবার সম্ভাবনাও কম। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আশানুরূপ বাড়বে বলে মনে হয় না। টাকার মূল্য কমতে পারে। এক কথায় বলা যেতে পারে, আগামী দিনে ভারতের অর্থনীতির গাড়িটা চলবে ধীর লয়ে। বিশেষ কিছু চমক না আশা করাই ভালো।